যা তোরা অন্তপুরে যা, আমি আজ লক্ষ্মীর সব কাজ করে আসছি, যা। ওগো দেবী, একদিন আমি ক্ষুধায় কাতর হয়ে আস্তায় আস্তায় ঘোরাফেরা করছিলাম এক মুঠো অন্যের জন্য। সেদিন তুমি আস্থা থেকে কুড়িয়ে এনে লালন পালন করে বড় করে এই ভাইয়ের চিহ্ন ভালোবাসা দিয়ে আমাকে এই রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিলে। আজ তুমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, এখন আমাকে কে ভাই বলে ডাকবে, কে আমাকে ভাই বলে ডাকবে? হ্যাঁ, তাই তো আমার হাত দিয়ে আজ আমি তোমার সৎ কাজ করে যাবো। তুমি এই রাজলক্ষ্মীকে স্পর্শ করবে না। কেন মন্ত্রী জং বাহাদুর, আমি স্পর্শ করতে পারবো না? এর কারণ কি? তুমি বেজাতি মুসলিম, তুমি আমাদের রাজলক্ষ্মীকে স্পর্শ করলে আমাদের এই রাজলক্ষ্মী স্বর্গে যেতে পারবে না। আমি বেজাতি মুসলিম, আমি যদি আজ লক্ষ্মীকে স্পর্শ করলে আর আজ লক্ষ্মী যদি স্বর্গে যেতে না পারে, তাহলে আজ লক্ষ্মীর সৎ কাজ করবে কে? আজ লক্ষ্মীর সৎ কাজের ব্যবস্থা আমি করব। এবার তুমি আসতে পারো। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি, যদি আজ লক্ষ্মীর সৎ কাজ সঠিকভাবে না হয় তাহলে কিন্তু তুমি কি করবে সেটা আমি দেখতে চাই। আজ আমি দেখতে পাচ্ছি আপনার মুখে প্রতিহিংসার আগুন জ্বলছে, আর সেই প্রতিহিংসার আগুনে যদি আজ লক্ষ্মীর সৎ কাজ সঠিকভাবে না করুন, আর যদি এই রাত্রি পরিবারের পুরো ক্ষতি করার চেষ্টা করুন, তাহলে ৩১ কোটি দেবতা আপনাকে ক্ষমা করলে এই মুসলিম যুবক বীর কাশেম কোনোদিন ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। এই বেজাতি মুসলিম জানে না যে এই মন্ত্রী জং বাহাদুর রাতকে বানাতে পারে দিন, আর দিনকে বানাতে পারে রাত। রানী রাজলক্ষ্মী, তুমি আমাকে বিশ্বাস না করে তোমার দুটো সন্তানকে তুলে দিয়েছ সেই বেজাতি মুসলিমের হাতে। কিন্তু কেন? আমি কি পারতাম না তোমার দুটি সন্তানের মধ্যে থেকে একটিকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ বানাতে? এর কারণ আমি জানি তুমি আমাকে কোনো দিনই বিশ্বাস করতে পারোনি। তাই তো এবার আমি তোমার এই মৃতদেহটিকে সৎ কাজ না করে ছুঁড়ে ফেলে দেব এই গঙ্গার জলে, আর সেইখান থেকে তুমি বাঁচতে বাঁচতে গিয়ে পৌঁছবে অন্য কিনারায়, আর সেখানেই তোমার এই মৃত দেহটিকে শিয়াল শকুন ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর আমি মন্ত্রী জং বাহাদুর সেখানে দাঁড়িয়ে এই চোখ দিয়ে শুধু চেয়ে চেয়ে দেখবো আনন্দের হাসি হাসবো। এবার আমি তোকে সেই গঙ্গার জলে নিক্ষেপ করবো। সেই গঙ্গার জলে নিক্ষেপ করব, আমার অপমানের বদলা নেব। আইরে ভাই, দাদা গো, আমাদের মা কি আর ফিরে আসবে না দাদা? আরে ভাই, যে একেবারে এই জগৎ থেকে চলে যাচ্ছে আর কোনোদিন যে ফিরে আসে না রে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। না
কাঁদিস না দুলাল, কাঁদিলে কি হবে? হাই গো মহাদেব চলে গেছে দুলাল, কি দিব আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার মাকে এনে দাও। দাদা, আমার মাকে এনে দাও দাদা। মা, মা তুমি কোথায় মা? মা, শত কাঁদিলেও যে আমাদের মার দুলাল, আমি মাকে ছাড়া থাকতে পারবো না দাদা। না রে ভাই, কাঁদিস আপন না। দুলাল, পিতা, পিতা, দুলাল শুধু মামা বলছে, আমি সে দুলালকে বুঝাইতে পারছি না পিতা। পিতা, আপনি আমার মাকে এনে দেন, আমার মাকে এনে দেন পিতা। ওরে দুলাল, কারো মাঝে পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না বাবা। আজ তোদের মা চলে গেছে, কাল হতো আমিও চলে না, যাবো। না। তাই না, এই কথা বলবেন না পিতা। তাই আর সিংহাসন তোদের পরিচালনা করতে হবে। তাই তোদের যুদ্ধবিদ্যার শিক্ষার প্রয়োজন। তাই আমি তোদের যুদ্ধবিদ্যার লেখাপড়া শেখার জন্য ওই মাস্টারের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন? ভাই, মীর কাসেম, তুমি রাজলক্ষ্মীকে কথা দিয়েছিলে আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। তাই আমি তোমাকে আদেশ দিয়েছি, ভালো একটি মাস্টার দেখে তাদের দুবাইকে মাস্টারের বাড়িতে রেখে আসো। মহারাজ, আপনার অনুমতি পেলে আমার বাল্যকালের এক বন্ধু আছে, আমি আপনার দুলালকে সেই বন্ধুর কাছে রেখে আসতে পারি মহারাজ। তোমার ভালো বন্ধু আছে, তাহলে তো লোকটি ভালো হবে। যাও মীর কাসেম, আপনার দুলালকে সেই মাস্টারের কাছে রেখে আসো। আপন কাকামণি, হরে দুলাল, কাকামণি, তোরা তোদের পিতাকে প্রণাম করে আয়, আমি তোদেরকে ওই মাস্টারের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে কাকামণি, আমরা তাই যাচ্ছি। আয় দুলাল। দাদা, আয়, বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন ওদেরকে। বাবা দুলাল, হাই গো লেখাপড়া চলে যাব পিতা, গুরুজির বাড়ি গো পিতা, গুরুজির বাড়ি। আপন দুলাল, আমি তোদের আশীর্বাদ করি। তারা লেখাপড়া শিখে আমার এই রাজ্যে ফিরে আসবি। আশীর্বাদ করবেন পিতা, দিয়া চরণ ধুলি। আমি আমার মন থেকে তোদের আশীর্বাদ করছি, তারা লেখাপড়া শিখে এই ধর্মপুর আবার ফিরে আসবি।
আশীর্বাদ করছি তোরা ভালোভাবে লেখাপড়া শিখে এই রাজ্যে ফিরে এসে এই রাজ্য পরিচালনা করবি। সেনাপতি মীর কাসেম, বলুন মহারাজ। তুমি আপনার দুলালকে মাস্টারের বাড়িতে রেখে আসো। আই আপন, আই দুলাল, এবার তোদের আমি মাস্টারের বাড়িতে নিয়ে যাই। ঠিক আছে কাকামণি, বিদায় পিতা, বিদায় বিদায়, বিদায়, পিতা, বিদায়। ভগবান, আমি আপন দুলালকে প্রার্থনা করি তুমি আপন দুলালের প্রতি সহায় থেকো, তুমি আপনার দুলালের প্রতি সহায় থেকো। বলে আমার বন্ধু আমাকে একদিন রেখে গেল, তারপর আমার বন্ধুর খোঁজ পাচ্ছি না, তাহলে কি আমার বন্ধু আমাকে ভুলে গেল? হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো মাস্টার, ওই তো, মাস্টার, ওই তো আমার বন্ধু আমাকে ডাকছে। বন্ধু, মাস্টার, তুমি কেমন আছো বন্ধু? আমি ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, কিন্তু কিন্তু কি সেই কিন্তু বন্ধু? বন্ধু, আমি বহুদিন পরে তোমার কাছে এসেছি, কিন্তু বন্ধু আমি ভালো আছি, কিন্তু প্রাসাদে প্রাসাদে বিপদ, কিসের বিপদ বন্ধু? বলো তুমি কি বিপদে পড়ে এসেছো? বন্ধু প্রাসাদে আজ লক্ষ্মী, প্রাসাদের রাজলক্ষ্মী কি হয়েছে বন্ধু? বন্ধু আমাদের রাজলক্ষ্মী তোমার আর আমার মায়া ত্যাগ করে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় দিয়ে না বন্ধু, রাজলক্ষ্মী তোমার আমার মায় ছেড়ে চলে যেতে পারে না বন্ধু। তুমি এই কথা আমাকে আগে বলোনি কেন? বন্ধু তাই তো রাজলক্ষ্মী মারা যাবার সময় আমাকে দুটি দায়িত্ব দিয়ে গেছে বন্ধু। আমি যারা ওই আপন দুলালকে যুদ্ধবিদ্যা শিখাতে পারি, আর আর তাদেরকে লেখাপড়া শিখিয়ে আমি যেন আপনকে এই রাজ্যের প্রধান সিংহাসনে বসাতে পারি, আর দুলালকে যেন প্রধান সেনাপতি বানাতে পারি। তাই তো আমি বিপদে পড়ে তোমার কাছে চলে এসেছি বন্ধু। তুমি কি পারবে ওই আপন আর দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে বন্ধু? কেন পারবো না বন্ধু? তুমি যদি এত বড় দায়িত্ব পালন করতে পারো, আমি কেন পারবো না? কোথায় আপন দুলাল? ওরা যে বাহিরে আছে বন্ধু। বাইরে কেন? ওদেরকে এখানে ডাকো বন্ধু। আপন, ওরে দুলাল, তোরা এদিকে আয়। কাকামণি, ওরে আপন, ওরে দুলাল, ওই যে তোদের গুরুজি, আজ থেকে তোরা এখানেই থাকবি, তোদেরকে যে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হতে হবে। না না কাকামণি, আমরা দুই ভাই যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। ওরে আপন, যা গুরুজিকে প্রণাম করে আয়, তাছাড়া আমি তোদেরকে দুদিন পর পর এসে দেখে যাব। যা তোরা গুরুজিকে প্রণাম করে আয়। কোথায় আপন দুলাল? প্রণাম। কাকামণি, তোমাকে ছাড়া আমরা দুই ভাই যে থাকতে পারবো না গো। ওরে আপন, আমি তো একেবারে যাচ্ছি না। দুলাল, কাকামণি, তুই না আমার কাছে একটি পাখি চেয়েছিলি। হ্যাঁ, ওই দেখ কি সুন্দর একটি পাখি দেখা যাচ্ছে, ওই যে একটি হলুদ পাখি ওই গাছে বসে আছে। দেখ দুলাল, ওই পাখি কি সুন্দর একটি পাখি দেখা যাচ্ছে। দেখ আপন, দেখ দুলাল। হ্যাঁ আমি নিবো তাই না? তাই। আর ওই নালটা তোমাকে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কাকামণিকে ঠিক আছে, তাই চলো। দেখানি। ঠিক আছে কাকামণি, ওরে আপন দুলাল, তোমাদের কাকামণি, কাকামণি তুমি চলে কোথায় গেছে, চলে গেলে? কিন্তু আমি তো আছি। আজ থেকে আমি তোমাদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তুলবো। লেখা পড়া মন বসে না, মনে বড় দুঃখ।
এর মুখখানা যে মলিন হয়ে গেছে। চল আমার সাথে তোরা একসাথে খাবো। চল তোরা আয় ঠিক আমার আছে সাথে। গুরুজি, তাই চলুন, তাই চলুন। হ্যালো, সারাদিন কাজ আর কাজ, একটু ভালোবেসে গল্প করব সেই সময়টুকু তার কাছে হয় না। সারাদিন শুধু কাজ আর কাজ। গিন্নি, আরে ও গিন্নি, এই শালি মেট খাবাই বইরা আছে আজকে। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গিন্নি? এই যে মোর আর বুড়ে আইছে, আবার জানে কোন কাজ নিয়ে আইছে। আচ্ছা কি কাজ নিয়েছে শুনি? এই কি তুমি সারের মতো তো চেতাইতাছ কে? তুমি সারের মতো চাচাচ্ছ কেন শুনি? ওরে গিন্নি, আরে রাখো তোমার ঝাড়ু মারু, এই গুলামের কাজ আর ভালো লাগে না। কেন? এদিকে আহো, তুমি আমার কাছে আসো, আমরা দুজনে বসে আজকে ভালোবাসার কথা বলো। শোনা মানে কুটকুটি বানু। বহ এই জগা, হ্যাঁ, আগে তুমি কও আজকে সূর্য কোন দিক থেকে উঠছে? আমি কি চোখে খোয়াব দেখতাছি? দেখি তোমার একটু শুয়ে দেখি। খাও না, চাটে খাও। আরে ভূত খাও। ধরছে নাকি? এটা দেখান লাগবো না? আরে চাটে খাও। কোনোদিন যে কও না। আহা, আরে হাই হাই গিন্নি, আমি তোমার জগা। এই দি ও, কাছে এসে বসো। হুম, মহারাজা আইলে আর ভালোবাসার কথা বলতে পারবো না, ও, আচ্ছা তাই আগে ভালোবাসা, পরে কাম। ও গিন্নি, ওই যে বিয়ের আগে একটা গান শুনাইছিলাম না, ওই যে শেরপুর ফেরিঘাটে বসে, এই পক্ষিমারি ইউনিয়নে বসে, ওই গানটা আমার ভালো লাগে, একটু শোনাও। আরে বলো। হুম, তুমি তো, আমি তো সারা জীবনে শোনাই, তুমি শোনাবার পাও না নাকি? শোনাবো। গলা শুয়ার নাই? শোনামো, আমি পরে শোনাবো, তুমি আগে শোনাও। বুঝছি তোমার গলা শুয়ার নাই গো। মিছা কথা কও। আয়ো। বুড়ে বয়সে যে ভাব ধরছো তুমি, ঠিক আছে? হ্যাঁ, এই ভাব কিন্তু তুমি ছাড়ো না। ছাড়বো না, তোমার মতো গিন্নি পাইলে আমি আর কোনোদিন ছাড়বো না। আচ্ছা, ঘরের ভিতর আইসো না, পুরান খাটে বইসো না, পুরান খাট ভাঙ্গা যাইতে পারে। হ্যাঁ, ঝাঁকাইও না বারে বারে। হই হই। ঘরের ভিতর আইসো না, পুরান খাটে বইসো না, পুরান খাট ভাঙ্গা যাইতে পারে। ঝাঁকাইও না বারে বারে, ঝাঁকাইও না বারে বারে।
হ্যালো হ্যালো আই বুড়ে কি করতেছে ওরে বাপ রে ভাই শালা দাদা কোলাগুলি কথা শালাই রে ওই শালা তুমি কথা হ আর আমি গরমে থাকবারে শীত ধরে গেছে আমার এত শীত করা ভালো না রে নাতি সেরা গরমের মধ্যে শীত করে এখন গরম আইসা পড়ছে শীতে গাইমে গেতাছি গা তাই এই নাকি? শালা বউ না থাকলে শীত করবই শুনো দাদা একটা কথা কই এই এলাকার মানুষ এই পুরা দোহানারি আছে না চরপক্ষে মারি লোক এরা বলা বলি করতেছে এই দেশে আর থাকা যাব না কারণ এই দেশের রাজা নাকি দাদা অলক্ষী হয়ে গেছে গা দাদা হ্যাঁ এটা গান হয়ে যাক তাই হগল ভাই তো ভাই ভাই কি দেখি না। সুন্দর করে একটা ডাক দিছে আমার দাদা করে দাদা নাতি নাতি দাদা। এই শালা কুলাকুলি কর এই বুড়ে এই এই দেখি রে নাতি যখন কইতাছে তাহলে একখান গান শুনাই দে আচ্ছা আহ, আমার অংশ ঘুরছে দাদা বুঝো না এই বৃষ্টি ঠান্ডা হই না। পরে টিপটি আজ ভিজবো দুজনা আজ ভালোবাসার দিন তুমি কাছে আসো তাই নাকি আজ কাছে আসার দিন তুমি ভালোবাসো না এই বৃষ্টি পরে টিপটিপ আজ ভিজবো দুজনা বৃষ্টি পরে টিপটিপ আজ ভিজবো দুজনা ভালোবাসার দিন কাছে আসো না আজ কাছে আসার দিন তুমি ভালোবাসো না আমি তোমার মনে রাজা তুমি আমার রানী সত্যি করে কোনা বন্ধু ভালোবাসারে আমি তোমার মনে রাজা তুমি আমার রানী সত্যি করে কোনা বন্ধু ভালোবাসবানি সত্যি সত্যি বলছি তোমায় ছেড়ে যাব না সত্যি সত্যি বলছি তোমায় ভুলে যাব না ভালোবাসার দিন তুমি কাছে আসো না আজ কাছে আসার দিন তুমি ভালোবাসো না এই বৃষ্টি পরে টিপটিপ আমি ভিজবো দুজনা বৃষ্টি পরে টিপটিপ আমি ভিজবো দুজনা ভালোবাসার দিন তুমি কাছে আসো না কাছে আসার দিন তুমি ভালোবাসো না কাছে আসার দিন তুমি ভালোবাসো না হইছে দাদি ছাড়ো দাদা গাইমে গেছে গা, আমি আছি এই ও দাদি গুতে গাইছ তাড়াতাড়ি চলো আবার ওই আট করে রাজা আবার আয় পড়বো আরে না না আমার বুড়েটার আগে তুলি গো আরে গিন্নি আমি কি পয়সা আছি ও এই নাতি নাতিন হ্যাঁ দাদা ও নাতি তুই আমার বুড়েটার অলক্ষে কষ্ট কর বুড়ে না তো এই রাজা এই যে পুরা দনে রাজা ও রাজারে তুই অলক্ষে কষ্টকে রাজা কি আটকে নাকি এই তোমরা কি বলাবলি করছো ও কইলে তো ভালোই হতো দাদা দাদি পালাও তাড়াতাড়ি কি ব্যাপার আমার সাথে কথা না বলে ওরা চলে গেল কেন এদিকে প্রাসাদে সবাই ভালাবলি করছে আমাকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে না না আমি আমার রাজলক্ষ্মীর সাথে কথা দিয়েছি আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না কোথায় কোথায় মন্ত্রী জং বাহাদুর মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, আমার রাজ্যের গরিব দুঃখী প্রজারা নিশ্চয় পরম সুখে দিন যাপন করছে মহারাজ, সকল প্রজারাই সুখে দিন যাপন করছে, কিন্তু 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 কি মন্ত্রী জং বাহাদুর বলতে যে সাহস পাচ্ছি না মহারাজ। আমি আপনাকে অবৈধান করলাম আপনি নির্ভয়ে বলুন মহারাজ, এই রাজ্যের সকল প্রজারাই বলছে আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন মহারাজ।
আমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করব। এ কি বলছেন মন্ত্রী জং বাহাদুর? আমি যে আমার রাজলক্ষ্মীর সাথে গাছে শপথ করেছিলাম আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, কিন্তু প্রজাদের কথাও তো আপনাকে একটু ভাবতে হবে মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, আমি আপনার কাছ থেকে 7 দিনের সময় নিয়ে যাচ্ছি। 7 দিন পর আমি আপনার সাথে ভেবেচিন্তে কথা বলবো। রাজা ধনপতি, তুমি আমার কাছ থেকে রাজা ধনপতি, তুমি আমার কাছ থেকে 7 দিনের সময় চেয়ে নিয়েছো। আমি মন্ত্রী জং বাহাদুর যেমন করে হোক, ছলে বলে কলে কৌশলে আমি তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবই, এবং তোমার আপন দুলালকে এই রাজ্য থেকে আমি মন্ত্রী জং বাহাদুর বিতাড়িত করে দেব। আমিও দেখব সেই মুসলিম সেনাপতি কেমন করে তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারে। মাগো, তুমি আমার প্রতি সহায় থেকো মা, ওর থেকে তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি তোমার জন্য জুরা পাঠা বলি দেব। আমি আর মার খাবো না, তবুও শালা আমাকে ছাড়লো না। আজ চোখে যে একেবারে জামসা দেখছিস, আজকে মালের মাত্রাটা যেন একটু বেশি হয়ে গেছে শালা। যাক শালা, আই রে মনুয়া মাঝি মোদের নৌকায় আকাশ দিয়া যায়। আই রে মনুয়া মাঝি মোদের নৌকায় আকাশ পায়া যায়। মদ খাইয়া শুইয়া থাকি সীতান্ড পুষ্করণী দেখি, মদ খাইয়া শুইয়া থাকি সীতান্ড পুষ্করণী দেখি। বাজার দেখি তাল গাছরা গায় রে মনুয়া মাঝি মোদের নৌকায় আকাশ পায়া যায়। হায় রে মনুয়া মাঝি মোদের নৌকায় আকাশ পায়া যায়। মদ খায়া রাস্তায় চলি মানুষ গরু সুমান দেখি। মদ খায়া রাস্তায় চলি মানুষ গরু সুমান দেখি। হঠাৎ দেখি এলগারিতে রঙিন পালুড়াই রে মনুয়া মাঝি হাজার নৌকা পাহাড় মাইয়া যায়। হায় রে মনুয়া মাঝি হাজার নৌকা পাহাড় মাইয়া যায়। মাত্রাটা যেন একটু বেশি হয়ে গেছে। কেউ আমাকে না চিনলেও তুই তো শালা আমাকে চিনিস, আর চিনবি না কেন? তুই তো আমার একমাত্র বন্ধু। এই পৃথিবীর সবাই আমার সাথে বেইমানি করলেও তুই শালা কিন্তু আমার সাথে বেইমানি করবি না। এই শুন, আমি এখন একটু ঘুমাবো। ওই তো একটু ফুলের বাগান দেখা যাচ্ছে, আমি এখানে ঘুমাবো আর তুই বাবা এখানে বসে বসে আমাকে পাহারা দিবি। আর শালা শুন, কেউ শালার যেন তো আমাকে ডিস্টার্ব না করে।
আর যদি কোন সুন্দরী এদিকে আসে রে বাবা, তাহলে কিন্তু আমাকে দেখে দিবি বাবা। আমি এখন এখানে একটু আরামে ঘুমাবো বাবা। যাক শালা। হ্যালো, যাই, প্রাসাদে একা একা ভালো লাগছে না। আমাদের প্রাসাদের বাইরে ফুলবাগান থেকে একটু ঘুরে আসি। বাহ, বাগানে তো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। যাই, আমি বাগানে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ফুল তুলি, পরে প্রাসাদে নিয়ে গিয়ে আমি মালা গাঁথবো। একই কে এই পথিক, আর কোথা থেকেই বা আমাদের এই ফুল বাগানে এসেছে? আমার বিনা অনুমতিতে তো আমাদের ফুল বাগানে আরো প্রবেশ করা চলে না। দেখি ডেকে উঠে কিনা। এই এই শুনছো? কে তুমি? আরে উঠো, উঠো বলছি। না, এ তো দেখছি ঘুমিয়ে পড়েছে। আরে কি হলো, কথা বলছো না কেন? উঠো বলছি। ঠিক আছে, তোমার ঘুম যে কি করে ভাঙাতে হয় তাই এই চন্দ্রা দেবীর খুব ভালো করেই জানা আছে। কে গো তুমি শুয়ে আছো ফুলেরি বাগানে গো, ফুলেরি কিছুতেই উঠছে না। তোমাকে যে কি করে ঘুম থেকে জাগাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। শালা ডিস্টার্ব করে মশা করে শালা
আবার ডিস্টার্ব করলে না গুলি করে দিব শালা। শালা ডিস্টার্ব করবি না। ঘুমিয়েছিলাম আরামেতে ফুলের বাগানে গো, ফুলের বাগানে।
যাক শালা। এই কন্যা, তোমার নাম? তোমার নাম কি তাহলে চন্দ্রাবতী? আগে বলো, আমাদের ফুল বাগানে বিনা অনুমতিতে প্রবেশ করেছো কেন? এটা কি তোমাদের ফুল বাগান? এ দেখি, এই ফুল বাগানে কি কোথাও তোমার নাম লেখা আছে নাকি না? এই বাগানে কি কারো নাম লেখা থাকে? যেটা কার বাগান? তুমি কোন সাহসে আমাদের ফুল বাগানে প্রবেশ করেছো তুমি সেটা বলো। আমি যে কি করে এই বাগানে প্রবেশ করলাম, তা যে আমার কিছুই মনে পড়ছে না সুন্দরী। আর আমি কোথা থেকে এসেছি? আর শোনো, এই তুমি একটা সামান্য মেয়ে হয়ে আমার পরিচয় কেন শুনতেছ? তুমি কি জানো কি? তুমি আমার সাথে এভাবে কথা বলছো? কেন? কে তুমি যে তোমার সঙ্গে এভাবে কথা বলা যাবে না? আমি কে আর কোথা থেকে যে এসেছি এই কথা তুমি শুনলে সুন্দরী আবার বই পাবে না তো? এই পাগল, মানুষের নাম শুনলে কেউ কখনো কি ভয় পায়? আমি হচ্ছি রাজকন্যা, তোমার পরিচয় শুনলে আমি ভয় পাবো কেন? আমার পরিচয় শুনলে আবার দৌড়ে পালাবে না তো? আরে না না, ভয় পালাবো না। এবার তোমার পরিচয়টা দাও। আমি হচ্ছি গিয়ে আমার নাম গোবিন্দ। করো নাম নাকি? সত্যি করে তোমার পরিচয় দাও। কিছু মনে পড়ছে না, মালটা আজ বেশি হয়ে গেছে। মনে পড়ছে সুন্দরী, তাহলে এবার পরিচয়টা দাও। আমার নাম হচ্ছে গিয়ে গুন্ডা। সুন্দরী, এই পৃথিবীর সবার কাছে তো গুন্ডা হলেও আমি তো তোমার কাছে গুন্ডা না। আমার পরিচয় তুমি নিলে আর তোমার পরিচয় না দিয়ে আমার কাছ থেকে তুমি চলে যাবে সুন্দরী। না না, আমার পরিচয় দরকার নেই বাবা, আমি এখান থেকে চলে যাই। না সুন্দরী, তোমার পরিচয় ছাড়া কিছুতে যেতে পারবে না। আমার পরিচয় কি দিতেই হবে? অবশ্যই। না দিলে চলে না? না সুন্দরী, আমি বাবা চলে যাই। এই সুন্দরী, না না না, তুমি কোথায় চলে যাও? পরিচয় দিতেই হবে তাহলে? দিতে হবে মানে? আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে। আমি হচ্ছি এই চন্দ্র রাজ্যের অজয় রাজার একমাত্র কন্যা, নাম হচ্ছে আমার চন্দ্রাবতী।
চন্দ্রাবতী, বলো আমি তোমাকে কি? মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ, তুমি সত্যি আমাকে ভালোবাসো? সত্যি সত্যি তিন সত্যি। আপনারা কিন্তু সাক্ষী থাকলে আমাকে ভালোবাসে, তবে এই ভালোবাসার আনন্দ আমাকে একটু আনন্দিত করে দিতে হবে। তাই একটু চাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না। মন মানে না আমার, মন মানে না, মন মানে না আমার, প্রাণ মানে না। একটু চাওয়া, একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো প্রাণে মানে না। মন মানে না আমার, প্রাণ মানে না, মন মানে না আমার, প্রাণ মানে না। ইচ্ছে করে তোমাকে বুকে রাখি, খাঁচার ভিতর যেমন থাকে পাখি। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, খাঁচার ভিতর যেমন থাকে পাখি। খুঁজি না কিছু তো খুঁজি না, বুঝি না কিছু তো বুঝি না। একটু চাওয়া, একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো প্রাণে মানে না। মন মানে না আমার, প্রাণ মানে না, মন মানে না আমার, প্রাণ মানে না। তোমায় আমি ওগো ভালো যে বাসি, এই জীবনের চেয়েও বেশি। তোমায় আমি ওগো ভালো যে বাসি, এই জীবনের চেয়েও বেশি। খুঁজি না কিছু তো খুঁজি না, বুঝি না কিছু তো বুঝি না। একটু চাওয়া, একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো প্রাণে মানে না। মন মানে না আমার, প্রাণ মানে না, মন মানে না আমার, প্রাণ মানে না, মন মানে না আমার, প্রাণ মানে না, মন মানে না আমার, প্রাণ মানে না। মন্ত্রী জং বাহাদুরের কাছ থেকে আমি 7 দিনের সময় চেয়ে নিয়েছিলাম। হয়তো মন্ত্রী জং বাহাদুর এখন এসে পড়বে, আমি তাকে কি জবাব দেব? মন্ত্রী জং বাহাদুর, হ্যালো, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আপনি কি একটিবার প্রজা সাধারণের কথা ভেবে দেখেছেন মহারাজ? প্রজাদের কথা, হ্যাঁ মহারাজ। প্রজাদের কথা, প্রজাদের কথা, হ্যাঁ হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, আমি প্রজাদের কথা ভেবে দেখেছি, কিন্তু আমি ভাবছি এই বয়স আমাকে কে কন্যা দান করবে। মহারাজ, কন্যা নিয়ে আপনাকে ভাবতে হবে না মহারাজ। আমি পরস্পর শুনতে পেরেছি আগামী কাল সকাল 10টায় অজয় রাজের রাজ্যে একটি স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। সেই স্বয়ম্বর সভায় আমরা উপস্থিত থাকবো মহারাজ। কিন্তু যাবার সময় যদি সেনাপতি মীর কাসেম বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি তাকে কি জবাব দেব? মহারাজ, তাকে বলবেন রাজলক্ষ্মীর মৃত্যুর পর আমি একেবারেই ভেঙে পড়েছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিনের জন্য শিকারে যাব। পারবেন না মহারাজ এই কথাটি বলতে? পারবো, অবশ্যই পারবো। তাহলে ডাকুন সেনাপতিকে। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন? শোনো সেনাপতি, তুমি তো সবই জানো। তোমার রাজলক্ষ্মী
মৃত্যুর পর আমি যে একেবারে ভেঙে পড়েছি, তাই আমি ভাবছি কিছুদিনের জন্য শিকারে যাব। আপনি শিকারে যাবেন সে তো ভালো কথা। আপনি আমাকে আদেশ দিন, আমি 10,000 সৈন্য নিয়ে আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। না সেনাপতি, তুমি আমার সাথে শিকারে যেতে পারবে না। কেন মহারাজ, আমি আপনার সাথে শিকারে যেতে পারবো না? তাহলে আপনার সাথে শিকারে যাবেন কে? আমার সাথে শিকারে যাবে মন্ত্রী জং বাহাদুর। কি বলছেন মহারাজ? আমি আপনার প্রধান সেনাপতি হয়ে আমি আপনার সাথে শিকারে যেতে পারবো না? শিকারে যাবে ওই মন্ত্রী জং বাহাদুর? এই রহস্য যে আমি বুঝতে পারছি না মহারাজ। শোনো মীর কাসেম, তোমাকে যদি আমি ওই শিকারে নিয়ে যাই তাহলে এই রাজ্যটা পরিচালনা করবে কে? তাই আমি ভাবছি আমি শিকার থেকে ঘুরে না আসা পর্যন্ত এই রাজ্যটা তুমি পরিচালনা করবে। মহারাজ, আমি সামান্য সেনাপতি হয়ে আমি কি পারবো এমন গুরু দায়িত্ব পালন করতে? সেনাপতি, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি হলেন মহারাজের বিশ্বস্ত সেনাপতি। এবার তুমি যাও সেনাপতি মীর কাসেম। বেশ, আমি তাই যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে আমি মন্ত্রী জং বাহাদুরকে দুটি কথা বলে যেতে চাই মহারাজ। বেশ, তুমি কি বলবে বলো। মন্ত্রী জং বাহাদুর, আপনি শিকারে যাবেন মহারাজের সাথে, ভালো কথা, কিন্তু এই শিকারে গিয়ে যদি মহারাজের কোনো ক্ষতি করার চেষ্টা করুন তাহলে আমি দেখতে পাচ্ছি এই শিকারের মাঝে অশ্বগন্ধ। যদি আপনি এই শিকারে গিয়ে মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করার চেষ্টা করুন তাহলে এই পৃথিবীর 33 কোটি দেবতা আপনাকে ক্ষমা করলে এই যে মুসলিম যুবক মীর কাসেমের অস্ত্র আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। সেনাপতি আমাকে জানো কি? মন্ত্রী জং বাহাদুর, আপনি সেনাপতি মীর কাসেমের কথা কিছু ভাববে না, আপনি শিকারে যাওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে মহারাজ। রাজা ধনপতি, এবার তুমি বুঝতে পারবে আমাকে অপমান করার ফলাফল। এবার আমি তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবই এবং তোমার এই সোনার রাজ্য আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তোমার দুটি পুত্র, তাদেরকে এই সিংহাসনে বসানোর যে স্বপ্ন তুমি দেখেছো, সেই স্বপ্ন আমি ভেঙে চুরে চুরমার করে দিয়ে সেই সিংহাসনে বসবো আমি। মা, মাগো, তুমি আমার প্রতি সহায় থেকো মা, আমি তোমার জন্য জুরা পাটা বলি দেব। হ্যালো, না বন্ধু এই যে গেল আর আমাকে বলল যে চন্দ্রা, আমি তোমাদের ফুলবাগানে এসে তোমার সঙ্গে দেখা করব, কিন্তু কই, কোথায় হে বন্ধু? বন্ধু, চন্দ্রা, চন্দ্রা, বন্ধু এসে পড়েছি চন্দ্রা। বন্ধু, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না চন্দ্রা। বন্ধু, আমিও যে তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না। তাই নাকি বন্ধু? চন্দ্রা? হ্যাঁ তাই চেঙ্গেহেরা বন্ধু আহারে, ওরে তোমাক দেখে বুক ধুক বুক করে। চেঙ্গেহেরা বন্ধু আহারে, তোমাক দেখে বুক ধুক বুক করে। চেঙ্গেহেরা বন্ধু আহারে, তোমাক দেখে বুক ধুক বুক করে। তোমায় আমি ওগো ভালোবাসি এই জীবনের চেয়ে বেশি, তুমি
আমার তো কোনো থাকার জায়গা নাই, তাহলে আমি থাকবো কোথায় চন্দ্রা? ও এই কথা। হ্যাঁ তাই চন্দ্রা। কেন তুমি আমাদের প্রাসাদেই থাকবে? শোনো, আমাদের একটি বড় সিন্ধুক আছে, আমি তোমাকে সেখানে লুকিয়ে রাখবো। এ না না না, আমি সিন্ধুকে থাকতে পারবো না চন্দ্রা। এই সিন্ধুকে কোনো মানুষ থাকে নাকি? আরে তুমি চিন্তা করো না, সিন্ধুকে তুমি যখন থাকবে না, তোমার থাকার ব্যবস্থা করেছি, এবং তুমি যাতে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারো। এ সেখানে কিন্তু আমি তোমাকে পাবো চন্দ্রা। পাবে বন্ধু, পাবে। এ এত তাহলে তো উতলা আমার হয়ো কোনো না। সমস্যা নেই। এ তুমি যদি আমার সাথে থাকো, তাহলে আমি এই সিন্ধুকে, যদি ওর ভিতরে আরো কোনো সিন্ধুক থাকে, আমি সেখানেও থাকতে পারবো চন্দ্রা। ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলো চন্দ্রা। তাড়াতাড়ি চলো বন্ধু, কেউ দেখার আগে আমি তোমাকে সিন্ধুকে ভরে ফেলি। চলো বন্ধু।